চুপ করে শুনুন, কারণ ভয় কখনো চিৎকার করে আসে না, নিঃশব্দে আপনার পাশে দাঁড়ায়। স্বাগতম হরর জগতে। সিরাজগঞ্জের ঘটনা। নতুন চাকরি পাওয়া নিয়ে মানুষের রকমারি প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা ছিল অপমানের মতো। কারণ আমি যে চাকরিটা পেলাম সেটা অন্যদের চোখে নোংরা, অশুভ আর দুর্গন্ধময়। সিরাজগঞ্জের পৌর শ্মশানঘাটের সহকারী কর্মচারী। মা প্রথম দিনই কেঁদে বলেছিল, মানুষের শেষ ঠিকানা নিয়ে কাজ করলে মনও শক্ত হতে হয়, জীবনও শক্ত হতে হয়, পারবি তো? আমি হাসলাম। তখনও বুঝিনি শরীরের শক্তি আর মনের শক্তি দুটো এক জিনিস নয়। পাড়ার ছেলেরা পেছনে আমাকে ডাকতো, ডোম ডোম। এমনকি দোকানে গেলে মানুষ ফিসফিস করতো। আমি ভাবতাম সরকারি চাকরি, আমার পরিবার বাঁচবে, মানুষের কথা নিয়ে ভাত জোটে না। চাকরির প্রথম সপ্তাহটা ছিল শান্ত। শ্মশানঘাটটা সিরাজগঞ্জের বড়হর গ্রামের ঠিক পাশে, যমুনা নদীর পুরনো শুকনো ধারের কাছে। দিনের বেলায় জায়গাটা খুব সাধারণ। দূরে নদীর বালুচর, কচুরিপানার গন্ধ আর বাতাসে পোড়া কাঠের ধোঁয়া। আমার কাজ ছিল সাধারণ, ঘর গোছানো, কাঠ মজুদ রাখা, কাগজপত্র ঠিক রাখা। বাকিটা সামলাতেন এই জায়গার সবচেয়ে পুরনো মানুষ, শহীদ মাস্টার। বয়স 50 ছুঁই ছুঁই। মানুষটা অদ্ভুত শান্ত, কিন্তু তার চোখ জোড়া সবসময় ক্লান্ত, যেন কয়েক রাত ধরে ঘুমায়নি। একদিন আমি জিজ্ঞেস করলাম, মাস্টার, আপনি এতটা চিন্তায় থাকেন কেন? তিনি হেসে বললেন, এই কাজের হাসিটাও আসলে একটা মুখোশ। এখানে কাজ করতে করতে মানুষ নিজের সাথে অপরিচিত হয়ে যায়। তখন আমি কথাটা বুঝিনি। 28 নভেম্বর, রাতের ডিউটি পড়ল আমার ওপর। শহীদ মাস্টার হাতে সিগারেট জ্বালাতে জ্বালাতে বললেন, আজকে বাতাস অস্বাভাবিক, নদীর দিকে যাস না, আর মরদেহ সংরক্ষণ ঘরের দরজা যদি বন্ধ থাকে ওইটা খোলার দরকার নাই। আমি বিরক্ত হলাম, কেন, ভেতরে কেউ থাকবে? ওই প্রশ্নের উত্তরে তিনি শুধু বললেন, কিছু কথা বলার জন্য না। তারপর মাথা নিচু করে চলে গেলেন। আমার মনে হলো মানুষটা হয়তো অতিরিক্ত কুসংস্কারাচ্ছন্ন। আমি বরাবরই বাস্তববাদী, আমার চোখে যা দেখি না সেসব মানতেই পারি না। রাত প্রায় 10:30টার দিকে আমি ছোট্ট অফিস ঘরে বসলাম। ঘরটা কাঁচা ইটের, সিলিং টিনের, জানালা দিয়ে শীতের রাতে হিম বাতাস ঢুকছিল। উত্তর দিকে ছেঁড়া বাঁশঝাড়ে বাতাস লাগলে শ শ শব্দ উঠছিল। মনে হচ্ছিল যেন কেউ নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ পর বাইরে হাঁটাহাঁটির মতো শব্দ হলো। আমি ভেবেছিলাম মাস্টার হয়তো ফিরে এসেছে। বের হয়ে দেখি কেউ নেই। রাত তখন আরও গাঢ়, চারিদিকের অন্ধকার যেন শ্মশানকে আরও বড় করে তুলেছে। চাঁদের আলো নদীর শুকনো বালুচরে পড়ে সাদা ধুলো উঠছে। দূরে একটা কুকুর ডাকলো। শীতের রাতের এমন পরিবেশ নতুন করে ভয় ঢুকিয়ে দিতে পারে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অফিস ঘরটা এক নিমিষে অন্ধকার। আমি মোবাইলে টর্চ জ্বালালাম। আলোটা কাঁপছিল, শীতের কারণে যেন হাত স্থির থাকছিল না। তারপরে শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক। এটা স্পষ্ট কারো পায়ের শব্দ, ধীরে ধীরে, ভারী। মৃত মানুষের মতো ভারী নয়, আবার সাধারণ মানুষের মতো নয়। এ যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে, টানছে, থামছে, আবার টানছে। শব্দটা আসছিল শ্মশানের সংরক্ষণ ঘর থেকে, যেখানে নতুন আসা মৃতদেহ রাখা হয়। আমার মনে পড়ল মাস্টারের কথা। ওটা বন্ধ থাকলে খোলার দরকার নাই। আমি সিদ্ধান্ত নিলাম, আমি ভয় পাবো না। আমি নতুন, আমাকে সাহস দেখাতেই হবে। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই বুঝলাম ভেতরে একটা ঠান্ডা আঠালো গন্ধ, যে গন্ধ সাধারণত পোড়া কাঠের বা প্রকৃত মৃত্যুর নয়। এটা ছিল কেমন যেন দম বন্ধ করে দেওয়া। আমি কানের কাছে মোবাইলে টর্চ ধরলাম, একটু ঝুঁকে দরজায় কান রাখলাম। শব্দ থেমে গেছে। হাত দিয়ে দরজার হাতল ছুঁতেই মনে হলো এটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের লোহার রড। আমি জোরে ধাক্কা দিলাম, দরজাটা খুলল। ঘরের ভেতরে আলো খুব সামান্যই পড়ছিল। টর্চের আলোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম ঘরটা খালি। ওই দিন কোনো মৃতদেহ রাখা হয়নি, কমপক্ষে আমি জানতাম এমনটাই। পেছনের দেওয়াল বরাবর বড় টেবিলটা ছিল, কিন্তু টেবিলের নিচে ছায়ার মতো কিছু পড়ে আছে বলে মনে হলো। আমি আরও কাছে গেলাম, মোবাইলের আলো নিচে ধরে তাকাতেই গলা শুকিয়ে গেল। টেবিলের নিচে আধা ঢুকে আছে একটা মানুষের শরীর, শুধু নিচের অংশ দেখা যায়। প্যান্ট ছেঁড়া, পায়ে শুকনো কাদা,
যেন সে হেঁচড়ে হেঁচড়ে এখানে এসে ঢুকেছে। আমি ভাবলাম কেউ হয়তো অসুস্থ মানুষ হারিয়ে এসেছে। এখানে অনেকে নেশাখোর বা পথভোলা মানুষ ঢুকে পড়ে কখনো কখনো। আমি নিচু হয়ে বললাম, এই শুনছেন, আপনি এখানে কেন? কোনো উত্তর নেই। আমি হাত বাড়িয়ে ধরতেই শরীরটা পাথরের মতো ঠান্ডা, একটুও নড়ল না। আমি উঠে দাঁড়িয়ে মাস্টারকে ফোন করলাম। ফোন ধরলেন প্রায় 10 সেকেন্ড পর। আমি বললাম, কেউ টেবিলের নিচে পড়ে আছে, মনে হয় মারা গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। ওপাশে প্রথমে কিছুক্ষণ নীরবতা, তারপর খুব ধীর গলায় মাস্টার বললেন, নড়াস না, আলো নিভাস না। আমি রওনা হলাম। তার গলার কাঁপুনি স্পষ্ট। ফোন রেখে আবার টেবিলের দিকে তাকালাম। আগের মতোই কিছু বেরিয়ে আছে, পা দুটো। আমি একটু দূরে দাঁড়িয়ে মোবাইলের আলো স্থির করলাম। পা দুটো একই রকম আছে, এতে স্বস্তি পেলাম। কিন্তু দ্বিতীয়বার আলো ঘুরিয়ে যখন পুরো ঘর দেখলাম, আমার বুকের ভেতর কিছু যেন ধপ করে নেমে গেল। ঘরের এক কোণে দেয়ালের পাশে আরেকটা পায়ের ছাপ। এটা ঠিক যেমন কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই সময় ঘরে তো আর কেউ ছিল না। আমি দাঁড়িয়ে গেলাম, আরেকবার আলো সরিয়ে টেবিলের নিচে তাকালাম। পা দুটো নেই। মুহূর্তের মধ্যে কিভাবে হারিয়ে গেল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি পিছনে হাঁটলাম, যেন অজান্তেই পুরো ঘর থেকে বেরিয়ে যাব। এমন সময় দরজাটা আটকে গেল। বাইরের ঠান্ডা হাওয়া বন্ধ হয়ে গেল। ঘরটা কেমন যেন ভারী হয়ে উঠল। হঠাৎ কোণের দিক থেকে একটা শব্দ, কাঠ কাঠ, যেন কেউ শুকনো গলা দিয়ে খোঁচা দিয়ে উঠছে। মোবাইলের আলো কোণের দিকে ধরতেই ছাদের নিচে দাঁড়িয়ে আছে একটা মানুষ। ছায়া নয়, পুরো মানুষ। কিন্তু তার মুখটায় যেন কোনোভাবেই স্বাভাবিক কিছু নেই। চোখ দুটো শুকনো, একদম ধুলোর মতো ফ্যাকাশে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট নেই। মুখটা ফুলে আছে পানি খেয়ে যাওয়া লাশের মতো। সে তাকিয়ে আছে আমার চোখের দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে ধীরে মাথা বাঁকিয়ে বলল, আমারে বাইর কইরা দে। একটা মৃতদেহ কথা বলে, এটা বিশ্বাস করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম। দরজা নড়ছিল না। পিছন থেকে আরেকটা শব্দ, ঠান্ডা, খুব ঠান্ডা লাগতেছে। আমি ঘুরে দাঁড়ালাম। মানুষটা কয়েক পা সামনে এসে দাঁড়িয়েছে। তার হাড্ডিসার পা টেনে আসার সাথে সাথে টেবিলের ওপর রাখা খালি প্লাস্টিকের বোতল পড়ে গেল। ঘরের ভেতরে চাপা একটা কাদার গন্ধ ছড়াতে লাগলো। আমি চিৎকার করে দরজা ধাক্কা দিলাম। হাতল টেনে মরিয়া চেষ্টা করলাম। ঠিক তখনই দরজাটা খুলে গেল। আমি বাইরে বেরিয়ে পড়ে দৌড়ালাম। মাটিতে লুটিয়ে পড়লাম। মাস্টার দৌড়ে এসে আমাকে উঠালেন। তার চোখে আতঙ্ক। তিনি শুধু বললেন, তুই দেখেছিস ওরে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওটা মানুষ না মাস্টার, মানুষ না। মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1 বছর আগে নদীর ধারে একজন মানুষ ডুবে গেছিল। লাশটা আমরা পাইনি। শীতের রাতে মাঝে মাঝে সে আসে। ওনার লাশ আগুন পায়নি, তাই ঘুরে বেড়ায়। আমরা চিনি ওরে। তার গায়ের কাদা 1 বছরেও শুকায় নাই। আমি কাঁপতে কাঁপতে ফিসফিস করলাম, আজ কেন এলো? মাস্টার চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, 28 নভেম্বর। এই তারিখেই তাকে শেষ দেখা গিয়েছিল। তাই প্রতি বছর এ রাতে সে ফিরে আসে। আমি আর কিছু বলতে পারিনি। ঘরটার দিকে তাকিয়ে দেখলাম, ঘরটা আধখোলা। ভেতরে বাতাস নেই, নীরবতা। মাস্টার টর্চ ধরে ভেতরে ঢুকলেন। আমি সাহস করেও ঢুকলাম না, দাঁড়িয়ে রইলাম বাইরে। মাস্টার ফিরে এসে বললেন, ভেতরে কেউ নেই, কিন্তু আমি জানতাম কেউ ছিল, আর সে জীবিত ছিল না। পরের দিন আমি চাকরি ছাড়তে চাইলাম। মাস্টার বললেন, তুই ভয় পাস না, আমরা যারা এখানে থাকি সবাই কিছু না কিছু দেখেছি। সব কিছু ব্যাখ্যা করা যায় না। আমি তাকে বললাম,
মানুষ মরার পর শান্তি পেলে খারাপ লাগে না, কিন্তু যাদের শান্তি নেই তারা কেন আমাদেরকে ডাকতে আসে? মাস্টার গম্ভীর হয়ে বললেন, তাদের শেষ কাজ হয়নি, তাদের দেহ নদীর তলায় অথবা বালু চাপা। মানুষকে আগুনে দিতে হয়, তবেই সে থামে। তারপর মাস্টার আমাকে ঠান্ডা গলায় বলল, ওর লাশ আর কখনো পাওয়া যাবে না, তাই ও আসবে আবার, প্রতি বছর একই দিনে। এই ঘটনার পর আমি চাকরি ছেড়ে দেইনি। শ্মশানঘাটের রাতগুলোতে এখনও অনেক কিছু দেখি, শুনি। তবে আমি জানি 28 নভেম্বরে সে মানুষটা এখনও ঘুরে বেড়ায় যমুনা শুকনো ধারের দিকে, বা শ্মশানের সেই সংরক্ষণ ঘরের ভেতরে, যেন কেউ তাকে খুঁজে বের করুক, তার শেষ কাজটা সম্পন্ন করে দিক। আমি এখন আলো নিভতে দেই না, দরজা বন্ধ থাকলে খুলিও না, কারণ আমি জানি যদি দরজাটা নিজে নিজে খুলে যায় তাহলে তার মানে সে ফিরে এসেছে।